नमस्कार, आमी रीता। केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন और आमराओ भालो आছি। आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। गतकालेर ब्लगटाते आपनादेर काछे जेखान थेके बिदाय जानिয়েছিলাম आज सेई फेरीघाटे पौঁছে गेছি। तो एखान थेके पार हये ओपारे जाबो और ओपारे पौঁछानो मानेई मुर्शिदाबादे पौঁছে जाबो। और এই দেখুন, এটা আমার কাছে একটু নতুনত্ব। দুখানা নৌকা জুড়ে একটা নৌকা তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছিলাম না। তো এই যে দুটো নৌকার মুখ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমটাতে তো ভেবেছিলাম বোধহয় কোনো কাঠের ব্রিজ, তারপরে ভালোভাবে খেয়াল করার পর দেখলাম না, দুটো নৌকো বড় বড় জোড়া দিয়ে এরকম একটা বড় নৌকো করা হয়েছে আর পুরোটাই এরকম বাঁশ দিয়ে সেটাকে ব্রিজ মতন করা হয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র যে বাইক রয়েছে তা নয়, মানুষ তো আছেই, টোটোও এপার ওপার করা হচ্ছে। তো এটা আমার কাছে একেবারেই নতুন আর দেখে বেশ ভালোও লাগলো। অনেকটা জায়গা নিয়ে এবং প্রচুর মানুষ ধরে। বাইক ভাড়া পাওয়া যায় কি করবে? তুমি বাইক নিয়ে ঘুরবে? আর এই তো এপারে চলে এসেছি আর মেন রোডের ওপর উঠে পড়েছি। ওর উঠেই দেখলাম রোডের সামনে এরকম একটা বড় মিষ্টির দোকান রয়েছে আর সেখানে গরম গরম পুরি ভাজা হচ্ছে। তো দেখেই তো সোনা খেতে চাইলো, কারণ অনেকক্ষণ থেকেই বায়না করছিল পরোটার জন্য। তবে পরোটা নয়, এখানে পুরি ভাজা হচ্ছে। পুরি সাইজটাও বেশ বড় বড়। তো দেখেই ভাবলাম তাহলে সোনাকে খাইয়ে নেওয়া হোক। তো সোনার সাথে সাথে আমরাও একটু দু একটা টেস্ট করে দেখলাম, খেতে খারাপ নয়। তো এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে একটা টোটো ভাড়া করব। দোকানের ঠিক উল্টো দিকে রাস্তার এপারে অনেকগুলো টোটো পরপর দাঁড়িয়ে আছে। আসলে এটাই টোটো স্ট্যান্ড। তো ওখানে একজন টোটো দাদার সঙ্গে আমার হাজব্যান্ড কথা বলছেন যে কটা পয়েন্ট দেখা হবে, তো কত ভাড়া নেবে। তো সমস্ত কিছু দর কষাকষি করার পর ঠিক হলো যে 350 টাকা উনি নেবেন এবং মোট 8খানা মতো পয়েন্ট আছে, সেগুলো আমরা ঘুরবো। তো এগুলো কিন্তু আমার হাজব্যান্ড যেই দোকানে বসে আমরা কচুরি খাচ্ছিলাম না, তো ওখানে ওই দোকানে দাদার কাছেই জিজ্ঞেস করা হয়েছিল যে কি কি দেখার মতো আছে। তো একটা কাগজে লিখেও নিয়েছিলাম, তো সেই পয়েন্টগুলো উনি দেখাবেন। তো চলুন, খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছি না টোটো করে, আর এই তো পৌঁছেও গেছি। প্রথমেই চলে আসলাম বিখ্যাত যে কামান আছে, তো সেটা দেখার জন্য। আর এই কামানটির নাম হচ্ছে জাহান কোষা কামান। তো এই কামানেরও একটা ইতিহাস আছে। শোনা যায় যে এরকম 3টে কামান তৈরি হয়েছিল। একটা তো আছে এইখানে, আর একটা আছে দিল্লিতে, আর একটা আছে হাজারদুয়ারিতে। তো এরকম 3টে কামান তৈরি করা হয়েছে। আর কামানটি তো অষ্টধাতু দিয়ে তৈরি বলে কখনো মরচে ধরে না। এই কামানের আরও ইতিহাস আছে। শোনা যায় বাংলাদেশের একজন কামান তৈরির কারিগর এই 3টি কামান তৈরি করেছিলেন এবং এর থেকে মাত্র একবারই গোলাবর্ষণ হয়েছিল। কারণ এই গোলাবর্ষণের ফলে এখানে যত গর্ভবতী মহিলা ছিলেন তাদের সকলেরই গর্ভপাত হয়েছিল। তারপর থেকে এই কামানটি আর ব্যবহার করা হয়নি। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় এটিকে এখানে নিয়ে আসেন। এই কামানটির দৈর্ঘ্য প্রায় 17 ফুট 6 ইঞ্চি এবং পরিধি প্রায় 5 ফুট আর ওজন প্রায় 7000 কেজি। এরপর আমরা চলে এলাম কাটরা মসজিদের দিকে। নবাবিয়ানা তো আর নেই, কিন্তু রয়ে গেছে তার স্মৃতিগুলি। কাটরা কথার অর্থ হলো জনবহুল বাজার। নবাব মুর্শিদ কুলি খাঁ চেয়েছিলেন জনবহুল বাজারের মাঝখানে একটি মসজিদ তৈরি করতে, আর এটি হলো তার নিদর্শন। 1724 খ্রিস্টাব্দে কেবলমাত্র চুন সুরকির দ্বারা এই মসজিদটি নির্মাণ করা হয়। আর এখানেই রয়েছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কবরস্থান। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। শোনা যায় এই যে এখানে যে ছোট ছোট কুঠুরিগুলো আছে, এখানে একসময় উর্দু শিক্ষার কেন্দ্র হিসেবে এগুলি ব্যবহৃত হতো। দেশ বিদেশ থেকে বহু মানুষ একসময় এখানে উর্দু শিখতে আসতেন। শোনা যায়
এই মসজিদটি তৈরি হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই অর্থাৎ 1725 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যু হয় এবং তিনি চেয়েছিলেন তাকে এমন জায়গায় যাতে শায়িত করা হয় যেখানে সাধারণ মানুষের পাদস্পর্শ তিনি পাবেন। মসজিদ সংলগ্ন এই বিশাল চাতালটিতে একসময় 2000 মানুষ একসঙ্গে বসে নামাজ পড়তে পারতেন। আজও নামাজ পড়া হয়, তবে আগেকার মতন সেই রকম জৌলুস এখন আর নেই। এর মধ্যে সিমেন্ট বালি পাথর কিছু নেই, কি দিয়ে তৈরি? চুন সুতি চিকেন ভয়ের জল বিভিন্ন কুসুম সাবু মশলায় যেটাতে চালে কাপ দেয় কাপ ঝিনুক দাস এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই যে দুসাইডে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরো 3টে ছিল, মোট ছিল 5টা। এগুলো ছাড় ছিল। চলুন এখান থেকে এখন আমরা রওনা দেব কাঠগোলা বাগান বাড়ির দিকে। আর এখানে যেমন টোটো তো আছেই, তার সঙ্গে দেখলাম ঘোড়ায় টানা গাড়িরও বেশ চল আছে। অনেকে শখ করেও এই ঘোড়ায় টানা গাড়িতে চড়েছেন, বেশ ভালোই লাগছিল। তবে আমার একটু ভয় ভয় লাগে বলে আমরা টোটোটাই নিয়েছি। লালগোলা ও ওইটাই সে যাচ্ছে, এখানে লাগবে না ছাতা। আর এই তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কাঠগোলা বাগান বাড়ির সামনে। আর প্রথমেই রয়েছে এরকম বিশাল বড় একটা নহবত গেট, আর তার পাশেই বিক্রি হচ্ছিল পেয়ারা মাখা, যেটা দেখে আমার হাজব্যান্ডের তো ভীষণই খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কারণ আমার হাজব্যান্ড এই সমস্ত মাখা খেতে খুবই পছন্দ করেন। তো চলুন তাহলে এখান থেকে একটু পেয়ারা মাখা নেওয়া যাক। তবে হাজব্যান্ড একা খাবে না, সঙ্গে আমিও তাকে একটু স্বাদ দেব। চলুন তাহলে এই পেয়ারা মাখা খেতে খেতেই ভেতরে প্রবেশ করা যাক। শোনা যায় এই কাঠগোলা বাগান বাড়িটা ছিল নবাবদের বাগান বাড়ি। একসময় এর দুপাশে প্রচুর কাঠের গোলা ছিল, আর সে কারণে এর নাম হয়েছে কাঠগোলা বাগান বাড়ি। তো আমরা তো একেবারে শেষের দিকটা, অর্থাৎ শীত প্রায় শেষ হয়ে গেছে, গরম পড়ছে এরম সময়টা এসেছি। তো তাতে করে এদিকটা প্রচণ্ডই গরম লাগছে, সঙ্গে অবশ্যই ছাতা নিয়েছি। আর এই দেখুন দুপাশে সারি সারি কত গাছ রয়েছে। ভেতরে ঢোকার পর দেখলাম এখানেও টিকিটের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে তো মিউজিয়াম আছেই, সেই সঙ্গে বিভিন্ন রকমের পাখিও রয়েছে। তো চলুন 3 জনের জন্য 3টে টিকিট এখানে করে নিলাম। আর আমরা যেদিন এখানে এসেছিলাম সেদিন কোনো একটা স্কুলের প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষক শিক্ষিকারাও এসেছিল। তো সব মিলিয়ে বেশ কিছু মানুষজন ছিল। আর বিভিন্ন রকমের পাখি থাকার জন্য এক একটা পাখির এক এক রকমের আওয়াজ, কারো কর্কশ, কারো বা প্রচণ্ড তীক্ষ্ণ আওয়াজ রয়েছে। তো সব মিলেমিশে একটা অন্য রকমের অনুভূতি হচ্ছিল। আর যেহেতু বাইরের দিকটা নেট দিয়ে ঢাকা রয়েছে, তো ভিডিও শ্যুট করা অনেকটাই অসুবিধা হচ্ছিল। তবু হাজব্যান্ডকে বললাম, সে একটু ওপর দিক করে কোনো রকমভাবে ক্যামেরাটা ধরে ভিডিওগুলো করেছিল। তবে এখানে একটা জিনিস দেখে আমার বেশ ভালো লাগলো। বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে দেখেছিলাম যে সাদা ময়ূর, তো আজকে সেটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। যদি একটু পেখমটা মেলতো তাহলে হয়তো আরোই ভালো লাগতো। আর বেশ কিছু অ্যাকোরিয়ামে মাছ ছিল, তার সঙ্গে ছিল নানা রকমের এখানে পায়রা। তো চলুন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব একটু মিউজিয়ামের দিকে। তো মিউজিয়ামের ভেতরে তো আর কোনো ভিডিও করা যাবে না, কারণ সেখানে ক্যামেরা নিষিদ্ধ আছে। আর এই যে মিউজিয়ামের সামনে ছিল একটা জলাশয়, আর এই জলাশয়টিতে না বিভিন্ন কালারফুল মাছ ছিল, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। তবে এত রোদের মধ্যে প্রচণ্ড গরম আর তেমনি ঘামও হচ্ছিল, তাই এই সৌন্দর্যটাও যেন আর বেশিক্ষণ ভালো লাগছিল না। তবে পরিবেশটা কিন্তু সব মিলিয়ে মিশিয়ে কিন্তু অপূর্ব সুন্দর ছিল দেখুন। আর এই যে সাদা, কমলা বিভিন্ন রকমের মাছ এই সামনেটাতেই ঘোরাফেরা করছিল। অনেকে আবার হাতে রাখা কিছু খাবারও তাদের দিচ্ছিল। তারপরে চলে আসলাম একটু অন্য ধারে। এখানে প্রচুর পরিমাণে গোলাপের বাগান রয়েছে, নানা রকমের রং বেরঙের গোলাপ রয়েছে। তবে শীতের সময় এলে বোধহয় আরোই ভালো হতো,
কারণ এই যে গোলাপগুলো শীতের সময় তো ভালো হয়, আর গরমের সময়টাতে তাদের জৌলুসটা অনেকটাই কমে যায়। তবুও ওনারা পরিচর্যা করেন বলে এখনও গোলাপগুলো বেশ ভালোই লাগছে দেখতে। শুধু যে গোলাপ তাই নয়, পাশে আবার নানা রঙের কালারফুল পিটুনিয়া গাছও ছিল। সব মিলে খুবই ভালো লাগছিল। সামনেই ছিল একটা বৌদ্ধ মন্দির, তবে এখানেও ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ। তো সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা ভীষণই সুন্দর। তাহলে চলুন এখান থেকে এবার বেরিয়ে পড়া যাক। আর এই তো বেরিয়ে পড়েই চলে এসেছি চায়ের দোকানে, কারণ মনটা অনেকক্ষণ থেকেই চা চা করছিল। আর এখান থেকে একটু চা খেয়ে নিয়ে তারপরে আবার টোটোয় উঠে পড়বো। আর তারপরে আরও একটা জায়গায় যাব। তো সেই জায়গাটার নামটা এখনও আমার মনে পড়ছে না, কিন্তু সেখানকার বিশেষ আকর্ষণীয় বস্তুটি ছিল ওখানে একটা গাড়ি আছে এবং সেই গাড়িটির দাম মাত্র 80 টাকা। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তার আগে চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে আবার টোটোয় উঠে পড়বো। তবে ওই গাড়িটি দেখতে যাওয়ার আগে ছিল জগৎ শেঠের বাড়ি, কিন্তু এখানে আমরা আর ঢুকিনি। প্রচুর পরিমাণে ছাত্রের ভিড় ছিল। জানি না এদিন কি ছিল, বিভিন্ন স্কুল থেকে অনেক ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গেই দেখলাম, যেখানে যাচ্ছি সেখানেই ওদের দেখতে পাচ্ছি। তো বাইরে থেকেই জগৎ শেঠের বাড়িটা যতটা সম্ভব আমি ক্যামেরাবন্দি করে নিলাম। তো এখানে তো মিউজিয়াম মানেই ওই সমস্ত কিছু যা নবাবরা ব্যবহার করতেন সেই সমস্ত কিছুই রয়েছে। তো এখানে দেখলাম একটা দরজা একটু খোলা ছিল পেছন দিকের, যেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। ওখান থেকেই একটু যৎসামান্য ভিডিও আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আর তারপরে বেলা বেড়েও যাচ্ছে, আর আমাদের আজকে দিনে দিনেই বাড়ি ফিরতে হবে। আর এই তো তারপরে চলে এলাম ওই গাড়িটি দেখতে। এই গাড়িটি বহু পুরনো, দাম মাত্র 80 টাকা। সামনেটা ঢুকতে দেন একটু। এরপর আমরা চলে এলাম মির্জাফরের বাড়ির সামনে। তবে বাড়ি তো নয়, এটা বাড়ির ধ্বংসাবশেষই বলা চলে। শোনা যায় যে একসময় সিরাজউদ্দৌলাকে এখানে 1 মাস বন্দি করে তারপর তাকে হত্যা করা হয়েছিল। এখন আমরা চলে এসেছি জাফরগঞ্জ কবরস্থানের সামনে। আর এখানে মোট 1100টি কবর রয়েছে। শোনা যায় এখানে মির্জাফরের পরিবারদের কবর দেওয়া হয়েছে। মির্জাফরের পরিবারের যতজন মানুষ সব মিলিয়ে প্রায় 1100 জনদের এখানে কবর দেওয়া হয়েছে। তো এখানে ঢোকার এন্ট্রি ফি মাত্র 10 টাকা। তো চলুন এটাই একটু আপনাদের ঘুরে দেখাই। এরপর আমরা চলে আসলাম আজিমুন্নিসা বেগমের কবরের সামনে। শোনা যায় আজিমুন্নিসা বেগমকে জীবিত অবস্থায় কবর দিয়েছিলেন তার স্বামী সুজাউদ্দৌলা। তিনি ছিলেন মুর্শিদ কুলি খাঁর কন্যা। তিনি নাকি এখানকার বাচ্চাদের কলিজা অর্থাৎ কলজে খেয়ে ফেলতেন, সেই কারণে তার স্বামী তাকে জীবন্ত কবর দিয়েছিলেন। 9734324496। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না, খুব ভালো লেগেছে, আপনি খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছেন। এটাও দাও। চলো ঠিক আছে, চলো পাপা, টাটা। হ্যাঁ। আবার তাহলে টোটো এখান থেকে পেয়ে যাবো তো ওই ঘাটে যাওয়ার? আর এই তো এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারির সামনে। তো এখান থেকেই টোটো দাদাকে ছেড়ে দিলাম, কারণ এই পর্যন্তই ওনার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গিয়েছে। আর এখন বেলা প্রায় 3টে। তো এখানে বসেই আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর হাজারদুয়ারিতে আমরা প্রবেশ করব। আর হাজারদুয়ারির ঠিক কাছে এটা হচ্ছে হাজারদুয়ারির যে মিউজিয়াম, তার পেছনেই একটু মাঠ আছে। তো এই মাঠের এখানে বসে আমরা সঙ্গে যে খাবার দাবার এনেছি সেটা এখন খাওয়া দাওয়া করব। আর তারপরে আমরা হাজারদুয়ারিতে দেখতে ঢুকবো। তো চলুন, সঙ্গে নিয়ে এসেছিলাম ভাত, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এই সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়াটা করব, কারণ এখানে কীরকম কী খাওয়া দাওয়ার পাওয়া যাবে, সব জায়গায় সেটা খাওয়া সম্ভব হবে কি না এই সব মাথায় রেখেই আমার হাজব্যান্ড সকাল সকাল আজকে রান্নাটা করে ফেলেছিলেন। তো আপনারা তো যেমনটা আগের ব্লগে দেখেছেন যে ভোরবেলা উঠেই রান্নাবান্না করেছে। তো সেটা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে যে
পাশেই মিউনিসিপ্যালিটির জল ছিল এবং বাথরুমও ছিল। তো সেখান থেকেই হাজব্যান্ড এবং সোনা মানে আমার ছেলে দুজনাই স্নান করেছে। তো হাজব্যান্ড তার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, সঙ্গে একটা এক্সট্রা জামা এনেছিল। তারপরেই তো ঢুকে পড়লাম হাজারদুয়ারিতে, আর এখান থেকে টিকিটও করে নিলাম 3 জনার। তো চলুন ভেতরটা যাওয়া যাক। তবে ভেতরে গিয়েও এখানেও ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, তবু বাইরে থেকে যতটা যেটুকু আমার পক্ষে দেখানো সম্ভব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো টিকিট কাটার পর তারপরে আমরা সোজা চলে যাচ্ছি মিউজিয়ামের দিকে, কারণ এখানে তো একেবারেই ছবি তোলা নিষিদ্ধ। তো তাই ক্যামেরাটিকে বন্ধ করে আপাতত ব্যাগের মধ্যে রাখলাম। তো এরই মধ্যে আমরা ভেতর থেকে ঘুরে চলে এসেছি, আর বাইরে থেকে এসে তারপরে একটু সেলফি তুলে নিচ্ছি, আর বাইরের দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো জানা যায় এখানে যে হাজারদুয়ারি প্যালেসে যে 1000টা দুয়ার রয়েছে তার মধ্যে 100টাই নাকি নকল, কারণ কোনো গুপ্তচররা যদি এখানে আসতেন যাতে তারা এসে কনফিউজ হয়ে যান, সেই কারণে এই রকম ব্যবস্থা করা হয়েছে, এবং নবাবের যে রক্ষীরা রয়েছে তারা যাতে তাদের ধরে ফেলতে পারতেন। আর এই যে হাজারদুয়ারি প্যালেসের একেবারে অপোজিটে যেটা রয়েছে লম্বা মতন যে বাড়িটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইমাম বাড়ি, তবে ওখানে এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না। তো সমস্তটা ঘুরে দেখে শুনে নিয়েই তো আমরা বেরিয়ে পড়ছি, কারণ 4:50 আমাদের ট্রেন আছে। টোটো ধরে আমরা আবার চলে আসলাম স্টেশনে। এখান থেকে আজিমগঞ্জ কাটোয়া মেমু ধরে নেব। চলুন, এই তো ট্রেনও ঢুকে গেল। আজকের সফর এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন, আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।